আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বললাম, যে অজিত দোভাল, মার্কো রুবিও, জয়শঙ্কর, জননেত্রী শেখ হাসিনার সাথে কি কোনো মিটিং হয়েছে নাকি গুজব নাকি এই বিষয়টা, যেহেতু ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বলছি। অনেকে হয়তো অনেকে বলেন, অনেকে বিশ্বাস করেন যে আমরা সবই গুজব বলি, কিন্তু আমি বারবার একটা কথা বলি কি জানেন, যে আমাদের কথাগুলো ফাঁক থাকে, এটা ঠিক, তবে গুজব না। কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে, যে যেটা এই মুহূর্তে বলা হয় রাজনীতি এবং আপনার জিও পলিটিক্স। এখন জিও পলিটিক্সটাকেও রাজনীতি, এটা একটা রাজনীতি, মানে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির সব কিছুতে একটা গ্যাপ থাকে। মানে যেটা এখন বলবে সেটা হয়তো আপনার 6 মাস পরে ঘটবে, 6 বছর পরে ঘটবে, কিন্তু ঘটবে, ইহা গ্যারেন্টে যে ইহা ঘটিবে। তো সেই হিসাবেই আপনি যদি আপনারা চিন্তা করেন, তাহলে একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প গেল চায়না। চায়না থেকে উনি ব্যবসা বাণিজ্য খুব একটা করতে পারেন না, মনে হয় 100 না 150 বিমান বিক্রি করে এরপরে চলে গেলেন। এর পরপরে হঠাৎ করে কেন মার্কো রুবিও ভারতে আসলো? মার্কো রুবিও ভারতে আসার পরেও কিছু কিছু আপনার উনি যাদের সাথে মিটিং করেছেন, এইসব মিটিংগুলোর 90% আপনার আমি আপনি আমরা সকলে দেখেছি। 10% মিটিং সম্বন্ধে আমরা কিছুই জানি নাই, কিন্তু মিটিং হয়েছে, হাই প্রোফাইল মিটিং, সিক্রেট মিটিং, এগুলো আপনার আমার পক্ষে জানা জীবনেও সম্ভব হবে না, কিন্তু হয়েছে। সেখানে ওনাদের সাথে কি কথা হয়েছে, এই যে ভারতের কথা বলছেন, ভারতের যেই অজিত দোভাল, তারপরে আপনার জয়শঙ্কর বা অন্যান্য নেতাদের সাথে কি মিটিং হয়েছে, সেগুলো আমরা যেমন জানবো না অনেক কিছু, তেমনি ধরেন আবার কলকাতায় গিয়ে ওখানে যাদের সাথে মিটিং করেছেন এদের সাথে কি কি মিটিং করেছেন, এগুলারও 10% আমরা জানবো না, 90% জানা যাবে, 10% জানা যাবে না। তেমনি জননেত্রী শেখ হাসিনা ঠিক কত 10 12 দিন 15 দিন আগেই বললেন যে আমি দেশে ফিরছি, 6 মাসের ভিতরে দেশে ফিরবো। এই কথাটাকে আপনি একটু সাইডে রাখেন, উনি এটা বলেছেন, একটু সাইডে রাখেন, মানে এগুলো নোট করেন, আপনি বাকিটা মিলবে আপনার সাথে। এরপরে বললেন যে আমার পাসপোর্ট ফেরত দাও, বিমান পাঠাও, জেলখানা রেডি করো। সেকেন্ড পার্টে রাখেন, থার্ড পার্টে আসেন এখন। আজকে হঠাৎ করে যখন ভারতে যখন জয়শঙ্কর, তারপরে মার্কো রুবিও, অজিত দোভাল এদের একটা মিটিংয়ে, প্রেস কনফারেন্সের মতো, সেইখানে হঠাৎ করে শুনিয়ে দেওয়া হলো যে মোদি বলছেন যে আই নরেন্দ্র মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে মহান নেতা, ভারত যা চায় আমরা সব কিছুই করব, ভারত যেভাবে চায়, যেভাবে খুশি থাকে সেভাবে। কথা মানে ভারত, এখন কথা হচ্ছে এমনই একটা কথা যে ভারত যা চাইবে তাই দিবে। এই ধরনের কথাগুলো কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে 3 দিন আগেও দেখেছেন যে ডলারের বিপরীতে রুপির দাম কম ছিল, এবং অবস্থাটা এমন ট্যারিফ ট্যারিফের একটা বিচ্ছিরি অবস্থা, সেই অবস্থা হঠাৎ করে এই পরিবর্তন। তো আমরা যেটা বলি যে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, টাকো, TACO, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। এটা হচ্ছে ট্রাম্পের অলওয়েজকার খেলা, প্রতিদিনকার খেলা। এখন আপনার আরেকটা জিনিস দেখেন, যেমন এই যে যুদ্ধের কারণে তেল সরবরাহ নাই, পুরো মিডল ইস্টের তেল সরবরাহ নাই, সুতরাং রাশিয়া থেকে ভারত তেল আনবে, এইটার জন্য ওনারা আবার ঠিক আছে আমরা লিফটিং করলাম, রাশিয়া তেল বেচতে পারবে, কারণ হচ্ছে এ বুঝে যে তেল হে বললেও আনবে ভারত, না বললেও আনবে, কারণ এখন রাশিয়া থেকে সবাই তেল আনবে, সুতরাং একটা মান সম্মান রাখা যায়, সে আগ বাড়াইয়া বললো। এখন বলতেছে যে আমরা ভারতকে সব দিব, ভারতের সব কথায় মানবো, ভারত আমাদের বন্ধু, সে আমাদের পরীক্ষিত বন্ধু, ওই সে প্রচুর কথা। তো আসলে ভারতের চাহিদা কি? ভারতের চাহিদা দুইটা। এক, সর্বপ্রথম চাহিদা হচ্ছে যে
পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এইটা যেমন টলারেট করবে না ভারত, তেমনি বাংলাদেশের উপর থেকে ওনার পা, আমেরিকার পা, হাত পা মাথা এগুলো সরাইতে হবে। কারণ ভারত নিজে শান্তি থাকলে তাইলে ভারত আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন যাই বলেন সব করবে। তো এই করার মধ্যে আর আমেরিকা চায় কি, যে বাবারে তুমি যেখানেই যাইবা যাও, পৃথিবীর সব দেশে যাও, শুধু চায়না ঠেকাও। কারণ আমেরিকার মাথা ব্যথা চায় না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে প্রতি 100 বছরে সিস্টেম চেঞ্জ হয়। যেমন আপনার এক সময় ব্রিটেনের সূর্য ডুবতো না, সেই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা, এরপরে আমেরিকার দবদবা চলে, এটা 100 বছর হয়ে গেছে। এখন আগামী হয়তো 5-10 বছরের ভিতরে আমেরিকাকে টক্কর দিবে কে চায় না। সুতরাং আমেরিকা তো জানে যে তারা কিভাবে উঠে আসছে। এখন চায়নাকে দেখতে, শুধু চায়নাকে ঠেকাইতে হলে তার পাশাপাশি দরকার কাকে, ভারতকে। কারণ পাকিস্তানের তো বিশ্বাস করাই জানে, এটা ভালো করে সকলেই জানেন। তো এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটছে দেখেন। এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটলো কি, যে হঠাৎ করে গত কালকে দেখলেন যে পাকিস্তানের বালুচ তারা এক আক্রমণ করে প্রায় 36 জন সেনা সদস্যকে মাইরা দিল রেলে। বালুচদের কাছে অস্ত্র আছে কি, সব আমেরিকান অস্ত্র। কোত্থেকে আসে? পাকিস্তানের ভিতরে বালুচের কাছে আমেরিকান অস্ত্র। এইদিকে আমাদের এক একজন উপদেষ্টা অলরেডি বলা শুরু করছে। আজকে যেমন তহিদ সাহেব, বিশিষ্ট নেতা তহিদ সাহেব, উনি কি বললেন যে হ্যাঁ ডিপি স্টেট ছিল, আমার কোনো দোষ ছিল না এই চুক্তিতে, আমি কিছুই জানতাম না, এই সেই। তার মানে সব দোষ কার? হারামজাদার। আসিফ নজরুল সাহেব আজকে হ্যাঁ 32 ভাঙছিল, আমি চুপ ছিলাম, এটা আসলে ঠিক হয়নি। এর আগে উনি বলছিলেন যে আমি এসব চুক্তিতে ছিলাম না। রেজওয়ানা সেম, ফরিদা তো ভাইয়াই গেছে। আর ওই টিকা দেওয়ার সেই স্বাস্থ্য মহিলা, ও তো নিজের স্বাস্থ্যই খারাপ, চেক আপে আছে, প্যাক আপে নাই। এই অবস্থা বাংলাদেশের ভেতরে এগুলো। তাহলে এখন যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকতো বা কোনো কথাবার্তা যদি আগে থেকে না জানতো, হঠাৎ করে আমাদের নেত্রী কেন বললেন যে আমি 6 মাসের ভিতরে আসছি? কেন হঠাৎ করে নেতারা বলছেন যে গণরোষের মাথায় পড়বে? হঠাৎ করে কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, কিছু নাই, এরপর আমার নেত্রী ঢাকা শহরে চলে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, কে তাকে নিরাপত্তা দিবে? চিন্তার বিষয়, একটু চিন্তা করেন। তাহলে যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকে, যদি আসলেই আমেরিকি হাত তুলে না নেয়, বাকিরা যদি বিপদে পড়ে নাই যায়, তাইলে তাহলে কিভাবে উনি বলেন? এছাড়াও আপনারা যে তিস্তা প্রকল্প টকল্প এগুলো নিয়ে ভারতের যেমন একটা অ্যালার্জি আছে, তেমনি আমেরিকার অ্যালার্জি সবচেয়ে বড় হচ্ছে চায়না। শুধু এটা বাঁচাইতে হলে ভারতের সাথে করতে হবে। কারণ কোয়াড একটা করছিল আমেরিকা, সেটা এখন মৃত প্রায়। সুতরাং ভারতকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, এই করে হোক, সেই করে হোক, যে ভাই তোরা কোয়াড চালু রাখ। কোয়াড চালু রাখলেও তার লাভ আছে। হয়তো দূর ভবিষ্যতে দেখতে হবে কোয়াডে বাংলাদেশও আছে। তা জিও পলিটিক্সে কেউ স্থায়ী শত্রু, কেউ স্থায়ী মিত্র না। সুতরাং কোয়াডে হয়তো বাংলাদেশও আসতে পারে। সুতরাং ওনাদের জাহাজটা যা আনার জন্য চেষ্টা তদবির, কোয়াডে আসলে ওইটাও হবে ন্যাটোর মতো। তো এইসব যখন ঘটনা চলছে, এর ভিতরে গুঞ্জন যে মার্কো রুবিওর সাথে মনে হয় কথা হয়েছে। তবে আমি শিওর না, আপনার 100% শিওর না যে মার্কো রুবিও, অজিত দোভাল এবং জয়শঙ্কর, শেখ হাসিনা চারজনের কোনো বৈঠক হয়েছে কিনা। তবে দুইটা বৈঠক তো আপনারা সবাই জানেন আমেরিকা এবং ভারতের হয়েছে। আবার ভারতের এনারা যারা আছেন, অজিত দোভাল, তারপরে কি বলে জয়শঙ্কর স্যার, ওনাদের সাথে কিন্তু আমাদের নেত্রীর কন্টিনিউ যোগাযোগ আছে, বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সব কিছু এগুলো সব হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম সব হচ্ছে। কারণ উনি তো ওখানে রাষ্ট্রীয় অতিথি, ওনাকে রাষ্ট্রীয় প্রটোকলেই রাখা হয়েছে। নরেন্দ্র মোদীর পরে ভারতবর্ষ যদি সর্বোচ্চ প্রটোকল কেউ পায়, সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা। সুতরাং হইতেও পারে। কারণ ওইটাই বলছি যে হঠাৎ মার্কো রুবিও আসছে, কলকাতায় আসলো, আবার ওখানে বৈঠক করলো। এর আগেই নেত্রী বলছেন যে আমি আসব। এখন প্রতিদিনই পত্রিকায় কোনো না কোনো নিউজ বেরিয়ে আসছে নেত্রীর। যেমন বাংলাদেশ টাইমস অলরেডি গতকালকে কথা বলেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে। এদিকে আবার আজকে আবার বিএনপির নেতাদের সাথেও ইন্টারভিউর বিভিন্ন কথাবার্তা আছে। বিএনপির নেতাদেরও গলার সুর একটু যেন কেমন নরম না।
যে হ্যাঁ উনি আসতে পারে। ওই যে একটা আছে না কষা যায়, আমরা ইনসাফ করব, তুই বেটাকে ইনসাফ করবি, এমন কোনো দড়ি তৈরি হয়েছে বলে শেখ হাসিনার গলায় দড়ি দিবি। তোদের তো এমন কোনো দড়ি নেই যে আমার গলায় দড়ি দিবি, আর শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার গলায় দড়ি দিবি। এটা তো হবে না। সুতরাং এই জন্যই একটা গুজব কেন জানি চারিদিকে রটছে। তবে কথা হচ্ছে যে যা রটে তার কিছু না কিছু বটে। সরাসরি কথা না হইলেও টেলিফোনেও কথা হইতে পারে, ভার্চুয়ালিও কথা হইতে পারে, কত রকম ভাবেই তো কথা হইতে পারে, কত রকম কত সিগন্যালেই কথা হইতে পারে। সুতরাং এই জন্যই মার্কেটে যেহেতু কথাটা চালু আছে, এই জন্যই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে করলাম যে আপনারাও বুঝেন যে আমি তিনটা কথা বলেছি, তিনটাকে আলাদা রাখেন, এরপরে বাকি ঘটনাগুলো মিলান, এবং এরপরে যে সবগুলো ডট মিলান, মিলাইলে হয়তো কিছু একটা আন্দাজ করতে পারবেন। যমুনা টেলিভিশনের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মাহফুজ মিশু ইউনুসের ডাকাততন্ত্রের অন্যতম সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা তৌহিদ হোসেনকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। ইউনুসের ডাকাততন্ত্রের যে কোনো সদস্যের ইন্টারভিউ বা তাদের প্রতিটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করব। এর আগে আমরা দেখেছি জঘন্য ডাকাতদের একজন আসিফ নজরুল বিবিসিতে ইন্টারভিউ দিয়েছে। আর এই ডাকাততন্ত্রের যারা জঙ্গি ছিল, আত্মঘাতী, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এরা তো প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছে, আর আমরা এদের প্রতিটা কথা বিশ্লেষণ করব। সেই ধারাবাহিকতায় তৌহিদ হোসেন এই ইন্টারভিউতে কি বললেন, এই কথাগুলোর কি মানে, কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে, এই উপদেষ্টাগুলো কি মনে করে, সেটা নিয়ে আমি এই ছোট লেকচারটা দিচ্ছি। একটা জিনিস হলো কি, ইউনুসের যে ডাকাততন্ত্র, সেটা এই ডাকাতগুলো রাষ্ট্রে ঢুকেই কিন্তু সবার আগে অর্থ লুটপাট শুরু করে দেয়। এরা যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সেটা বাদ দিলেও বাংলাদেশে কোনো সরকার আজ পর্যন্ত, তত্ত্বাবধায়ক সরকারগুলো তো একেবারেই না, বা যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট, একই লম্বা সময়ের জন্য তো আরেকটা গভর্নমেন্ট বাংলাদেশে ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদের যে সরকার, কেউ কিন্তু সরকারে ঢুকে এইভাবে সাথে সাথে অর্থ লোপাট কখনো কেউ শুরু করে দেয়নি, যেটা ইউনুস করেছে। অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলের জন্য এদেরকে যেমন ডাকাত বলা যায়, সেটা না থাকলেও যেভাবে ওরা রাষ্ট্রের অর্থের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু এরা ডাকাত। কিন্তু সবাই তো ডাকাত ছিল না। এই যারা ডাকাত ছিল না তাদের মধ্যে একজন অবশ্যই এই তৌহিদ হোসেন সাহেব। তৌহিদ হোসেন এখানে 4-5টা কথা বলেছেন, প্রত্যেকটা কথাই টাচ করব, তবে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সেটা আমাকে বিশেষভাবে আলোচনা করতে হবে। তৌহিদ হোসেন ব্যক্তি মানুষ হিসাবে একজন ভালো মানুষ, উনি সজ্জন মানুষ তো ডাকাতি করে না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো অর্থ চুরি করার আসলে কোনো সুযোগও নাই। তিনি যেটা বলেছেন যে তার মন্ত্রণালয়ে আর সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে তাকে খুব একটা পাত্তা দেওয়া হতো না। সরকারের একটা কিচেন ক্যাবিনেট ছিল ইউনুসের, সেখানে বড় বড় সিদ্ধান্তগুলো হতো, যেটা আসিফ নজরুলও বলেছিল। এখন আমরা, আসিফ নজরুলও দাবি করেছে যে কিচেন ক্যাবিনেট কোনো সে ছিল না, আর তৌহিদ হোসেন তো ছিলেনই না, এটা আমরা আগে থেকেই জেনেছি। এই কিচেন ক্যাবিনেটের ছবি যখন মাহফুজ দেখায়, তখন আমি দেখলাম যে সুপ্রদীপ চাকমাকে 2বার দেখালো। এখন সুপ্রদীপ চাকমাও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল? সুপ্রদীপ চাকমা এবং তৌহিদ হোসেন এবং খলিল, এই 3জন কিন্তু পররাষ্ট্র সার্ভিস থেকে ইউনুস রিক্রুট করেছিল। তৌহিদ হোসেনকে আমরা জানি বা শুনেছি, সেটা বিশ্বাসযোগ্য যে বিএনপি তৌহিদ হোসেনের নাম দিয়েছিল সেখানে। সুপ্রদীপ চাকমাকে স্বভাবতই ইউনুস রিক্রুট করে, কারণ ইউনুস চেয়েছিল এটাকে একটা প্লুরালিস্টিক চেহারা দেওয়ার জন্য, সেই জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নেয়া। সুপ্রদীপ চাকমা অত্যন্ত বুদ্ধিমান মানুষ। এখন উনিও কি এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন কিনা, ওখানে আমরা যে কয়েকটা নামের কথা আমরা বলে দিতে পারি, সেগুলো হলো যে ইউনুসের জঙ্গি মৌলবাদী শ্রেণী, শুভ্র, তারপরে সজীব, মাহফুজ, এরা, আর সাথে ছিল যারা এনজিও নামক আরেকটা ধাপ্পাবাজি সেক্টর থেকে আনা, শারমিন টারমিনেরা, রেজওয়ানা, আদিলুর রহমান এবং খলিল। ইউনুসের কিচেন ক্যাবিনেটে আলী রিয়াজেরাই ছিল। মূলত এটা হলো যে কোর একটা আঘাত হয়েছিল 24-এর জঙ্গি উত্থানের জন্য, জঙ্গি গোষ্ঠী, ডিপ স্টেট এবং ডিপ স্টেটের পোষ্য এনজিও,
প্রতিটা এনজিওই তো 24-এর জঙ্গি উত্থানে ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত। তাদের মধ্যে তো আমরা একজনকে খুবই স্পষ্টভাবে চিনি, বদিউল আলম মজুমদার। এরা ইউনূসের কিচেন ক্যাবিনেট, অর্থাৎ ইউনূস এদেরকে নিয়েই সরকার চালিয়েছে। এবং এই কিচেন ক্যাবিনেট বসতো কোথায়? ফরেন সার্ভিস একাডেমিতে। এটা নিয়ে আমি বেশ কয়েকবার এর আগে লিখেছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিটাকে ইউনূস অপবিত্র করে ফেলেছে। ইউনূসের দস্যুরা প্রতি সপ্তাহে ওখানে যেত, ওইখানে সাংবাদিক সম্মেলন করত, ওইখান থেকে তারা মিটিং সিটিং করতো। এখন বুঝলাম আজকে তৌহিদ হোসেনের কাছ থেকে কথা শুনে যে তার যে ইউনূসের যে কিচেন ক্যাবিনেট এরা ফরেন সার্ভিস একাডেমিতে বসতো। আমার কাছে দুঃখ লাগে যে এই ফরেন সার্ভিস একাডেমিটা বাংলাদেশে তো আসলে আমাদের অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। বিদেশিরা আসলে তাদেরকে নিয়ে একটু মিটিং করার জন্য, কোনো জায়গায় বসানোর জন্য ফরেন সার্ভিস একাডেমির চেয়ে ভালো কোনো জায়গা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এই ফরেন সার্ভিস একাডেমির যে নতুন স্থাপনা, এটা কিন্তু আবার শেখ হাসিনা তৈরি করে দিয়েছিলেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা 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 মোটামুটি শোভন একটা জায়গা। এই জায়গাটাকে ইউনূস কিন্তু গ্রাস করেছিল, ইউনূসের সেই কিচেন ক্যাবিনেট। আমি তো তৌহিদ হোসেনকে মনে মনে এটার জন্য দায়ী করতাম যে উনি এটা খুলে দিয়েছেন তাদের জন্য। এখন তো বোঝা যাচ্ছে যে তারা ডাকাতি করেই এই 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 প্রতিষ্ঠানটা দখল করেছিল। তৌহিদ হোসেনের এখানে ইচ্ছা অনিচ্ছার খুব একটা মূল্য ছিল না। আর ফরেন সার্ভিস একাডেমির প্রতি আমার আর তৌহিদ হোসেন সাহেবের একটা আলাদা টান থাকার কারণ আছে, কারণ আমি নিজে ফরেন সার্ভিস একাডেমিতে ভাইস প্রিন্সিপাল ছিলাম কিছুদিন, এবং তখন কিন্তু আবার প্রিন্সিপাল ছিলেন এই তৌহিদ হোসেন সাহেব। যা হোক, ব্যক্তিগত পর্যায়ে না যাই। আমার এইসব ভিডিও বা রাষ্ট্রের জন্য আমি যদি কোনো কাজ করে থাকি সেখানে অবশ্যই ব্যক্তিগত কোনো ইস্যু নাই। আমরা সবাই এখন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিজয়ী করার জন্য কাজ করছি। কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আমি যেদিন ঢুকবো সেদিন এটাকে আমি আরেকবার কিন্তু গোলাপ জল দিয়ে, সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করব। কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রতীকী কাজ আমাদের বাংলাদেশে করতে হবে। ইউনূস যেখানে যেখানে বসেছে, যেই বাথরুম ইউজ করেছে, যেই রাস্তা দিয়ে গেছে, প্রতিটা জিনিসকে বাংলাদেশের পবিত্রকরণ করতে হবে। যেই জায়গাগুলোতে আত্মঘাতী জঙ্গিগুলা, এই সজীব ভুঁইয়া জাতীয় মাহফুজ আলম, এখনো যদি এই ছেলেটাকে আমি যখন দেখি কি পরিমাণ আবর্জনা আমার কাছে মনে হয়, ফিজিক্যাল আবর্জনা, এমন নয় যে তার যে মাথার মধ্যে যে আবর্জনা তৈরি হয়েছে শুধু সেটা না, এই ছেলেগুলোকে দেখলে এদেরকে ফিজিক্যালি কিন্তু আমার কাছে আবর্জনা মনে হয়। এই আবর্জনাগুলোকে প্রতীকী অর্থে, এবং সবচেয়ে বড় আবর্জনাটা কিন্তু ওরা কবি নজরুলের পাশে কবর দিয়ে পুরা জায়গাটাকে অপবিত্র করে ফেলেছে। এগুলোকে প্রতীকী অর্থে কিন্তু ধোয়া মোছা করতে হবে, এমন ভাবে করতে হবে জাতিকে জানাতে হবে যে আমরা বাংলাদেশ জাতিটাকে চিরতরে পবিত্র করছি, পরিষ্কার করছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আবর্জনা, এই ধরনের জঙ্গল, এই ধরনের অপবিত্রতা আমাদের জাতিগোষ্ঠীতে আর প্রবেশ করতে না পারে। যাই হোক, এটা একটা প্রতীকী কাজ আমরা করব। তৌহিদ হোসেন তার অসহায়ত্বের কথা বললেন। তিনি 3বার পদত্যাগ করতে চাচ্ছিলেন, সেটার কথা বললেন। পদত্যাগ ওনাকে করতে দেয়া হয় নাই। ইউনূস, আসলে ইউনূস যে ইউনূসের পর্যায়ে উঠেছে এর জন্য হচ্ছে ধূর্ত, তার ব্রেইনটা যে অত্যন্ত ধূর্ত ইউনূসের, সেটা কিন্তু আবার ভালোভাবে প্রকাশ পেয়েছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবে, ইউনূস সেটা দিবে না। আমরা অবশ্য শুনেছিলাম শাখাওয়াত বলতে চেয়েছিল যে শাখাওয়াত পদত্যাগ করতে চেয়েছিল, ইউনূস দেয়নি। ইউনূস দিবে না এটাই স্বাভাবিক, কারণ হলো তখন একজন যদি পদত্যাগ করত এবং তার সাথে যেই ধরনের অনাস্থা ইউনূসের প্রতি তৈরি হতো সেটাই ইউনূস চায় নাই। ফলে যেভাবে হোক কাজ করতে না দিলেও তৌহিদ হোসেনদেরকে, যাদের যাদের সে ঢুকিয়েছিল তাদেরকে সেখানে ধরে রাখা ইউনূসের জন্য বুদ্ধিমানের কাজ ছিল, সেটাই ইউনূস করেছে। তৌহিদ হোসেন আরেকটা কথা বলেছেন যে তিনি এই ডিপ স্টেট সব জায়গায় জড়িত থাকে, এইভাবে উনি বলেছেন। অর্থাৎ ডিপ স্টেটের যে জড়িত ছিল বাংলাদেশে, এটা তৌহিদ হোসেন স্বীকার করেছেন। অবশ্য তৌহিদ হোসেন এটা স্বীকার না করলেও কিছু এসে যায় না। এটা তো সবচেয়ে বড়, যিনি স্বীকার করলে এটা সবচেয়ে বড় সাক্ষী হয়, তিনি তো এটা স্বীকার করেছেন, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলে দিয়েছিলেন না যে $29 মিলিয়ন কিভাবে বাংলাদেশে একটা ফেজে এসেছিল। আমরা জানি আরো অনেক অর্থ এসেছিল। আর তৌহিদ হোসেনের ইন্টারভিউতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে তিনি মনে করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ তৌহিদ হোসেন বললেও অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনের আগেও হয়তো বাংলাদেশের সরকার গঠন করে ফেলতে পারে শেখ হাসিনা। আর তৌহিদ হোসেনরা তো আসলে দেখছেন বাংলাদেশ কিভাবে ব্যর্থ হয়েছে, তাই না? তৌহিদ হোসেন তো একজন বিবেকবান মানুষ,
কিভাবে ইউনূসের ডাকাততন্ত্র বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের সবকিছু জবরদখল করেছে, অর্থকড়ি লুটপাট করেছে, এগুলো তৌহিদ হোসেন তো নিজে সাক্ষী ছিলেন। হ্যাঁ, উনি মন্ত্রণালয়ের দায়িত্ব সেটা চালালো খলিল, এখনো খলিল কিন্তু চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো পুরো জিনিসটা তো আসলে একটা বন্দোবস্ত, একটা দখল, একটা প্রক্রিয়া যে অব্যাহত রয়েছে বাংলাদেশে। সেখানে যে বাংলাদেশের মানুষের সরকার বা দেশ চালানোর জন্য দেশপ্রেমের কোনো বিষয় সেখানে তো আর নাই। ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র দখল করে, রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, রাষ্ট্রের ইতিহাস ধ্বংসের প্রচেষ্টা চালিয়ে, জাতির পিতাকে অপমানিত করে বাংলাদেশের সবচেয়ে সফল মানুষ প্রশাসনিকভাবে সব দিক থেকে যিনি রাষ্ট্রটা গড়লেন, সেই শেখ হাসিনাকে অপমান করে এই 24-এর যে জঙ্গি উত্থান, তার যে ধারাবাহিকতা যে বেশি দিন চলবে না, এটা তৌহিদ হোসেনের মতো বুদ্ধিমান মানুষের তো বোঝার কোনো কঠিন কাজ নয়। ভালো কথা যে উনি যেভাবে ইন্টারভিউ দিলেন, ওনার চোখ মুখে আমরা আতঙ্ক দেখেছি। আতঙ্ক হওয়া খুবই স্বাভাবিক। এবং 24-এর জঙ্গি উত্থান যে ফেল করে গেছে, এটা তৌহিদ হোসেন আজকে বললে তো আমাদের কিছু এসে যায় না। এটা তো সেদিনই ফেল করে গেছে যেই দিন আপনার জঙ্গিরা বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগকে মেরে ফেলতে ব্যর্থ হয়েছিল। তারা সেই এজেন্ডা নিয়ে এসেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা যায় না। বাংলাদেশের আওয়ামী লীগ তো বিশাল অংশ, এটাকে কি মেরে ফেলা যায়? সেজন্য এখন এই জঙ্গিতন্ত্রের সব সদস্য, কয়দিন আগে মাহফুজ বলে দিল যে আওয়ামী লীগ তো আগেই ব্যাক করেছে। এখন তৌহিদ হোসেন বলছেন, আমি জানি না ভবিষ্যতে তৌহিদ হোসেনকে কতটা এটার জন্য সাফার করতে হবে। তৌহিদ হোসেন হয়তো এখনো ভাবছেন যে এটা করতে হবে না, কিন্তু যে পদ্ধতিতে রাষ্ট্র দখল করেছে ইউনূসের ডাকাতরা, এটা সফল হয়ে গেলে হ্যাঁ তারা হিরো, তারা এটা বিজয় লাভ করেছে, তারা বিপ্লব করেছে ইত্যাদি। কিন্তু এটা তো ব্যর্থ হয়ে গেছে। এখন এদের এটার জন্য জবাব দিতে হবে, জেলে যেতে হবে, ফাঁসি কাস্টে ঝুলতে হবে। সেখানে তৌহিদ হোসেনের একটা দায়িত্ব নির্ধারিত হবে। তো আমি ব্যক্তিগতভাবে তৌহিদ হোসেনকে পছন্দ করি। আমি চাইবো না উনি খুব বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাক, কিন্তু যেই অপরাধের সাথে উনি জড়িত হয়ে গিয়েছিলেন, সেই অপরাধ আসলে কাউকে ক্ষমা করে না। কারণ একটা জাতি ধ্বংস করা, চিন্তা করেন কত অপরাধে এরা জড়িত হয়ে গেছে, এবং কত এদের অপকর্ম, এদের দুঃশাসন, এদের রাষ্ট্রের সাথে এদের যে আচরণ, তার প্রভাব কত সেক্টরে আছে। আমাদের অর্থনীতি তো বাংলাদেশের নাই, তারেক রহমান বড়ই দুর্ভাগা। তারপরে আপনার এই যে হামে শিশু মারা যাচ্ছে, তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বেহাল দশা বর্তমানে, এই অরাজকতা 2024-এর জুন জুলাইয়ের জঙ্গি উত্থানের আগে কি কেউ কল্পনা করতে পারতো না। এই যে বাংলাদেশকে তারা একটা ভাগাড়ে পরিণত করলো, এবং তৌহিদ হোসেন যে তার একটা অংশ ছিলেন, সেটা তো ওনাকে কোনো না কোনোভাবে পীড়িত করে, যার প্রকাশ দেখলাম আমরা তার এই ইন্টারভিউতে। তৌহিদ হোসেন এই ইন্টারভিউতে একটা গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন। সেটা হলো যে দেশ বিক্রির চুক্তি যেটা ইউনূস করেছে, এইটাতে সবচেয়ে আগ্রহীদের মধ্যে ছিল খলিল। এটা আমরা নিজেরাও বুঝি যে ইউনূস, খলিল, আলী রিয়াজ এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেই বাংলাদেশে ঢুকেছিল। এবং তৌহিদ হোসেন সাক্ষী না দিলেও এগুলো সবার জানা, কিন্তু তৌহিদ হোসেন এগুলো বলাতে ভবিষ্যতের বিচার করার ক্ষেত্রে এই জবানবন্দি হিসাবে এই ধরনের স্বীকারোক্তি কাজ করবে। ইউনূস তৌহিদ হোসেনকে এই জায়গায় রাখেনি, তৌহিদ হোসেন নিজের হাত ঝেড়ে ফেললেন। এখন ইউনূস আর খলিল ধরা পড়লো, আর বশির, এই বশিররা কিন্তু আওয়ামী লীগেরও প্রিয় পাত্র ছিল। অথচ দেখেন বশিরকে দেখেই বোঝা যায় যে ও একটা জামাতের ছেলে। যারা জামাতের ছেলে চেহারা দেখেই বুঝতে পারে না, তাদের আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে কোনো ধরনের দায়িত্ব পালন করার আসলে কোনো সুযোগ থাকে না। আর সুযোগ দিলেও এই ধরনের জামাত এবং স্বাধীনতা বিরোধীদের তারা ঢুকিয়ে ভিতর থেকে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে দুর্বল। কারওয়ান বাজারকে পাইকারি মার্কেট হিসেবে দেখলেও কারওয়ান বাজারের আর একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে এটা একটা মিডিয়া পাড়া। এখানে অসংখ্য না, বাট অনেকগুলো টেলিভিশন চ্যানেলের অফিস আছে, পত্রিকা অফিস আছে এখানের মধ্যে, এবং যার কারণে এখানে একটা মিডিয়া সাংবাদিকদের একটা সরগরম অবস্থা সবসময় থাকে। তো আজকে যে গল্পটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কারওয়ান বাজারের গল্প। কারওয়ান বাজারে একজন চা দোকানদার আছেন, তিনি চা বানান। তো ওইখানে গিয়ে আমাদের মোখলেস ভাই বসছে। মোখলেস ভাই বসে বলল, এইখানে কে কিভাবে চা অর্ডার করে, এটা থেকে আমি বুঝতে পারবো যে কোন সাংবাদিক কোন পত্রিকার বা কোন মিডিয়া হাউসের সাথে জড়িত। তো আমরা সকলে খুব উৎসাহিত, তাই নাকি, তাহলে দেখি প্রমাণ হোক। তো প্রথমে একজন আসলেন ভদ্রলোক,
এসে বললেন এই 1 কাপ চা দাও, চিনি ছাড়া। তো মুখলেস বললো যে উনি আরটিভি, ওই যে দেখতেছেন না ওই ওয়াসা ভবনের উপরে, ওইখানে আরটিভির সাংবাদিক। বলে আপনি কেমনে ছিলেন বুঝলেন? বলে আরটিভির অবস্থা একটু দরিদ্র, ছোটোখাটো টিভি চ্যানেল হিসেবে টিকে আছে, তাদের ওই মিষ্টি খাওয়ার মতো সক্ষমতা কম, যার কারণে চিনি ছাড়া চা খেয়ে অভ্যস্ত উনি। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক বললেন হ্যাঁ আমি আরটিভির। আচ্ছা, খুব জমলো। একটু পরে আরেকজন আসলেন, এসে বললেন এই 1 কাপ চা দাও, দুধ ছাড়া চা দাও। তো ভদ্রলোক বললো, মুখলেস বললো এই লোক এটিএনের, এখানে এটিএন বাংলা, এটিএন নিউজের কোনো একটা। বলে কিভাবে বুঝলেন মুখলেস ভাই? তো মুখলেস বললো এদের ধরেন এই সব চিনি আছে, মানে টাকা পয়সা আছে চেয়ারম্যানের, কিন্তু নায়িকা টাইকা আবি জাবি নিয়ে বিজি থাকেন চেয়ারম্যান সাহেব, গায়ক মানুষ, তো দুধের অভাব আছে সাংবাদিকদের, এই জন্য ওরা দুধ না খেয়ে অভ্যস্ত, সুতরাং উনি এটিএনের। তো আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ উনি এটিএনের। তৃতীয় একজন আসলেন, খুব গম্ভীর হাব ভাব নিয়ে আসলেন এবং এসে উনি বললেন হ্যাঁ 1 কাপ চা দাও, চাপাত্তি ছাড়া। আমরা সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, চাপাত্তি ছাড়া চা। মুখলেসের দিকে তাকালাম, মুখলেস ভাই কি বিষয়? মুখলেস ভাই কান চুলকাইতে চুলকাইতে বললো আরে এই লোক প্রথম আলোর। কিভাবে বুঝলেন প্রথম আলো? বলে শুনেন, চাপাত্তি ছাড়া চা আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, বিএনপি খালেদা জিয়া ছাড়া বিএনপি, এইসব উদ্ভট জিনিস একমাত্র প্রথম আলো চিন্তা করতে পারে। প্রিয় দর্শক, নির্ঘাত থাকেন, মুখলেস ভাইয়ের এই কথাটি সত্য। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সম্ভব, এই ধরনের জিনিস শীর্ষ নেতৃত্বকে -2 করে দেওয়ার জিনিস, এগুলো প্রথম আলোর দ্বারাই সম্ভব, এবং সেটা প্রথম আলো প্রমাণ করেছেন তাদের সাম্প্রতিক একটা রিপোর্ট নিয়ে, যেটা হচ্ছে রাজনীতির হালচাল 6 পর্বের একটা রিপোর্ট, এবং সেখানে শেষ পর্বটা করা হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বামকে, জাতীয় পার্টিকে এবং অন্যান্য আরো কোন কোন দলকে। আমি 6টা রিপোর্ট পড়ি নাই। এবং 6ষ্ঠ রিপোর্ট যেটা আলোচনায় আছে 25শে মে তারিখের, সেটাতে শিরোনাম হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষাতেই দল, দেশের চলমান ব্লা ব্লা ব্লা, এবং এই রিপোর্টটা হয়েছে। আপনারা অনেকে বলবেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তো কথাবার্তা হচ্ছে, বা এটাকে গুরুত্ব দেওয়ার কি আছে, এবং এই ধরনের রিপোর্ট তো অন্যান্য পত্রিকা হয়, কেন এটাকে নিয়ে আপনাকে ভিডিও বানাতেই হবে? আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, যখন বাঘ চলে বাঘের আগে ফেউ চলে। একইভাবে যখন ডিপ স্টেট পরবর্তী কোনো কাজ করে, এর আগে ডেইলি স্টার এবং প্রথম আলোর মধ্যে এর কিছু কিছু লক্ষণ টের পাওয়া যায়। সুতরাং একই রিপোর্ট যদি অন্য কোনো পত্রিকা করত, দেশ রূপান্তর, সমকাল, যুগান্তর বা অন্যান্য আরো যে পত্রিকাগুলো আছে আমাদের দেশে, তারা কেউ করলে জিনিসটাকে এত গুরুত্ব আমরা হতে দিতাম না। কিন্তু যেহেতু প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে লেগেছে, এর মানে হচ্ছে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তাদেরকে সেই সিগন্যালগুলো দিচ্ছে। আপনারা জানেন ডেইলি স্টারের সম্পাদক মহোদয় বলেছেন যে আগে 111-এর সময়ও তারা অকাতরে অবলীলায় কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া ডিজিএফআই রিপোর্ট পাবলিশ করতেন। এবং এই 6ষ্ঠ পর্বের মূল কাহিনীটাই হচ্ছে প্রথম 5টা পর্বকে দিয়ে ঝোপের আড়ালে কাড়ালে বাড়ি দিয়ে, এবং 6ষ্ঠ পর্বে আসা হচ্ছে আওয়ামী লীগের। খুবই ইন্টারেস্টিং, অদ্ভুত একটা রিপোর্ট। আমি রিপোর্টের কিছু কিছু জায়গায় পড়তে চাই। পুরনো অবস্থানেই অনড় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, এবং এইখানে বলা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং লাইনটা আমি পেয়েছি, এই যে পেয়েছি 2য় বা 3য় লাইন, রাজনৈতিক অঙ্গনে টিকে থাকাও ও আবার সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ, মানে রিফাইন্ড আওয়ামী লীগ। তবে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এই ধারণা একেবারেই অনাগ্রহী। খুবই দুঃখের খবর। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের কাছেই দলটির রাজনীতিতে ফেরার কি পথ স্পষ্ট নয়। অনেকের মধ্যে হতাশাও কাজ করছে। আবার কেউ কেউ মনে করছেন বর্তমান সরকার যদি বড় ধরনের ভুল করে বা জনপ্রিয় হয়ে ওঠে, তবে আওয়ামী লীগের ফিরে আসার পথ বা সুযোগ তৈরি হবে। গোটা রিপোর্টটার খুব মজার বিষয় হচ্ছে, কেউ কেউ বলেন নাম প্রকাশে অনুচ্ছুক, কি যেন বিশেষ সূত্র বলে, দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নাম প্রকাশে ইচ্ছুক একজন বলেছেন, আরো কি কি যেন উদ্ভট উদ্ভট সব জিনিস কট্টরপন্থীরা জানিয়েছেন, কিন্তু কারো নাম নেই। আওয়ামী লীগ এত বড় একটা দল, তাদের কারো সাথেই কারো নামই উল্লেখ করে একটা কোটেশন দিতে পারে না প্রথম আলো। এর মানে এটা হচ্ছে পুরোটাই টেবিল মেড একটা
রিপোর্ট নিজেরাই এগুলো সাধারণত, আমি নিজে যেহেতু একসময় প্রফেশনাল সাংবাদিক ছিলাম, আমি দেখেছি তো, বিশ্বস্ত সূত্রে জানা যায়, দায়িত্বশীল সূত্রে বলে, তারপর অভিজ্ঞ মহল জানিয়েছেন, সেই অভিজ্ঞ মহলটা কারা, কী বিষয়ে অভিজ্ঞ, জিজ্ঞেস করলে আর কোনো জবাব নেই, সবগুলো টেবিলে বসে বসে বানিয়ে ফেলা যায়। এরকম একটা রিপোর্ট হয়েছে, এবং এই রিপোর্টটা নিয়ে তাহলে কেন কথা বলতে হবে? আমি আগেই বলেছি, নাম্বার 1 হচ্ছে এইটা ডিপ স্টেট পার্ট 2 এর একটা অংশ হতে পারে। অবশ্যই এই রিপোর্টটা গোয়েন্দা সংস্থা দ্বারা তৈরি, উদযাপিত, তৈরিকৃত, এবং এইটাকে জায়েজ করার জন্য এর আগে 5টা রিপোর্ট করা হয়েছে। বাম দল, ডান দল, কি কি যেন আছে, আমি, আপনারা যারা প্রথম আলোতে রেগুলার চোখ রাখেন তারা নিশ্চয়ই এগুলো দেখেছেন। যাই হোক, এর আগে ছিল বিএনপি, ঠিক আছে, তারপরে জামাত, এনসিপি 3য় রিপোর্টে এসেছে, বামরা 4র্থতে এসেছে, জাতীয় পার্টি 5মে এসেছে, এবং শেষে আওয়ামী লীগ এসেছে। এই যে অনেক ঘুরিয়ে ফিরিয়ে ঘোলা করে জল খাওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টা এখানের মধ্যে আছে। এবং কেন আমরা এটা নিয়ে আলাপ করব? এটা নিয়ে আমরা এই কারণে আলাপ করব, প্রথমে কথা হচ্ছে এইখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য সুস্পষ্টভাবে এখানে এই জিনিসটা করা হয়েছে। একমাত্র কোটেশন দেওয়া হচ্ছে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতে। আমি কারো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, সুতরাং আমি আলতাফ পারভেজকে আলাদাভাবে কোট করব না। যাই হোক, মূল যে কথাটা সেখানে চলে আসি। মূল কথাটা হচ্ছে, পুরো রিপোর্ট করা হচ্ছে যে শেখ হাসিনার গোয়ার্তুমি, শেখ হাসিনার একরকমি, শেখ হাসিনার এই কি বলে অনড় অবস্থানের কারণে রিফাইন্ড আওয়ামী লীগ, একটি পবিত্র আওয়ামী লীগ থেকে এই দেশ, জাতি এবং প্রথম আলো বঞ্চিত। আমি এই জিনিসটা আমার দর্শকদেরকে অন্যভাবে বোঝাই। ধরেন 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, 1 লক্ষ ধরেন, বেশি ধরলাম না, 1 লক্ষ। আপনারা যারা খুব উৎসাহিত তারা 10 লক্ষ ধরতে পারেন, 1 কোটি সমর্থক ধরতে পারেন, যা ইচ্ছা ধরেন। আমি 1 লক্ষ ধরেই হিসাব করি। একক, দশক, শতক, সহস্র, অযুত লক্ষ, মানে 1 লক্ষ লিখতে হলে 1 লিখে 5টা শূন্য দিতে হয়। 10 লক্ষ লিখলে 6টা, 1 কোটি লিখলে 7টা শূন্য দিবেন। এই এক জিনিসটা হচ্ছে শেখ হাসিনা। আপনি 1 মাইনাস করেন, 5টা শূন্য দেন, 6টা শূন্য দেন, 7টা শূন্য দেন। বর্তমান বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ 0 0 0 0। আওয়ামী লীগের একটা নেতা আপনি এই মুহূর্তে নেই, মানে খুব সিনিয়র নেতা যারা এখন, তুফাইল আহমেদ প্রায় জীবন মৃত অবস্থায় আছেন, এইরকম 2-1 ছাড়া, যাদের সর্বজন গ্রাহ্য এক ধরনের অবস্থান আছে, ইমেজ আছে, রাজনৈতিক ইতিহাস আছে, অতীত আছে। আমি জানি আমার যে দর্শকরা আওয়ামী লীগ করেন তারা আমাকে এখন গালি দিবেন, বাজে বাজে কথা বলবেন, এবং তারা তাদের মহাপুত পবিত্র নেতাদের কথা বলবেন। ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভাই। আপনাদের সাধারণ সম্পাদকের লোকজন কাদের বললে চিনে না, কাউয়া কাদের বলে। তো একটা দলের সংগঠনের সাধারণ সম্পাদকের এটা হচ্ছে পাবলিক ইমেজ। এবং বাকিদের কথা বললাম না, আরো কিছু লোকজন আছেন এখানের মধ্যে, তাদের কথা না বলি। এই অবস্থায় বাংলাদেশে যে আওয়ামী লীগের প্রতি যে শূন্যতা আছে, যে হাহাকারটা আছে, এটা আসলে আওয়ামী লীগের প্রতি না, এটা আওয়ামী লীগ কোনো নেতাদের প্রতি না, এটা একমাত্র শেখ হাসিনার প্রতি। আওয়ামী লীগের সকল দোষ, সকল দায়ভার শেখ হাসিনার কাঁধে। সকলেই শেখ হাসিনাকে এটার জন্য গালাগালি করছেন, আটকাচ্ছেন, মামলা করছেন, ফাঁসির রায় দিচ্ছেন, সবই হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে যারা এই মুহূর্তে সমর্থন করছেন, আওয়ামী লীগের ফিরে আসা যারা প্রত্যাশা করছে, তারা কিন্তু আসলে আওয়ামী লীগ চাচ্ছে না, শেখ হাসিনাকে চাচ্ছে, এবং শেখ হাসিনার বাইরে কাউকে চাচ্ছে না। আওয়ামী লীগ এইখানের মধ্যে অন্য কোনো ধরনের, আমি একটা লোককে দেখি নাই, জানি না, কেউ রে পাইলে অবশ্যই প্রথম আলো সেটা কোট করতো। এখানে বলেছে যে শেখ হাসিনার দিক থেকে এ ধরনের উদ্যোগের সায় নেই জানার পর অনেকেই এখন আর কোনো আশা দেখছেন না। এই অনেকেই কারা আমি জানি না, কারা এত হতাশ হয়ে গেলেন বুঝতেছি না। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলে ফেরত এসেছে, যেটা আমি বিশ্বাস করি যে 24-এর 5 আগস্ট ছিল না। এটা খুবই দুর্ভাগ্যজনক মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে আমরা এত আন্দোলন করলাম, এত লোক প্রাণ দিল, এত এই হলো সেই হলো, ক্ষয়ক্ষতি হলো, রাষ্ট্র সম্পত্তি ধ্বংস হলো, তারপরেও কেন এটা হচ্ছে? এটা সম্ভব না, এটা অবাস্তব কথা। এটা অবাস্তব কথা নয়, এটা অবাস্তব কথা নয়। এর মানে এর একটা সাধারণ প্রমাণ আমি আপনাদেরকে দিই। সারা বাংলাদেশে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে, যেখানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়েছে, প্রথম দিকে ভুল ক্রমে 2-3 জায়গায় দেওয়া হয়েছে, সেই সব জায়গায় আওয়ামী লীগ আইদার ফুল প্যানেল জিতেছে, অধিকাংশ জিতেছে, অথবা একটা সম্মানজনকভাবে যে পদগুলোতে হেরেছে, সম্মানজনক হেরেছে। এরপর থেকে
সেটা একবারে ইউনুস টু তারেক পর্যন্ত এই যে সরকারের এক্সটেনশন চলছে, তারা আওয়ামী লীগকে একটা আইনজীবী সমিতির নির্বাচনে, সেটা ঢাকা বারে হোক, ঢাকা আইনজীবী থেকে শুরু করে একেবারে টেকনাফের যে কোনো অঞ্চলের আইনজীবী সমিতি বলেন, নমিনেশন সাবমিট করার সাহস পাচ্ছে না, নমিনেশনটা দিতে দিচ্ছে না। মানে নমিনেশন দিয়ে তোমরা ক্যাম্পেইন করো না, কিছু করো না, তা কিন্তু না, দিচ্ছে না, একতরফা নির্বাচন করছে। এবং এনিওয়ে সেই একতরফা নির্বাচনও দেখলাম কোন এক জায়গায় যেন বিএনপির একজন পরাজিত হয়েছে, ওই লোকরা আমি দেখার ইচ্ছা। মানে গোল পোস্টে গোলকিপার নাই, এত মোটা গোলকিপারের জায়গায় খালি একটা বড় গোল বার, এত বড় একটা বল, ওইটাও লাথি দিয়ে ঢুকাতে পারলো না, ওই লোককে আমি একদিন দেখবো, বাট সেটা পরে দেখা যাবে। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন ভারতীয় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে গত সপ্তাহে ইমেইলে, এখানে উনি বলেছেন তিনি সহসায় ফিরে আসবেন, এটাকে অনেকে কোট করেছেন 6 মাসের মধ্যে ফিরে আসবেন, এবং ফিরে এসে যা হয় সেটা কনসিকুয়েন্স নেবে। আমার মনে হয় শেখ হাসিনা আসলে এইভাবে টাইম স্কেল দিয়ে ফিরে আসবেন না। টাইম স্কেল দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করার অবস্থা এই মুহূর্তে নয়। আর এই যে প্রথম আলো এবং গোয়েন্দা সংস্থারা যেরকম হতাশ হয়ে পড়েছে, আওয়ামী লীগ কর্মীরা দল ছেড়ে অন্যখানে চলে যাবে, পালিয়ে যাবে টাইপের একটা আওয়াজ দিচ্ছে, এই আওয়াজ বাস্তবসম্মত নয়। আমাদেরকে মনে রাখতে হবে এর চেয়ে বেশি বিপদের মুখে বিএনপি পড়েছিল। বিএনপির যিনি নেতা খালেদা জিয়ার অসুস্থতা ছিল এবং তারেক রহমান, সেই তারেক রহমান কিন্তু 17-18 বছর, 1.5 যুগ ইংল্যান্ডে ছিলেন, কখনো ফিরবেন এই আশা কেউ করে নাই। তা মিডিয়া তার বক্তব্য প্রচার হতো না, কিন্তু তিনি অনলাইনের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ রেখেছিলেন, আমরা দেখেছি, তার কর্মী সমর্থকদের সাথে তার যোগাযোগ ছিল। এই তুলনায় কিন্তু শেখ হাসিনার এই অ্যাক্টিভিটিসটা অনেক বেশি। আমরা জানি যে কিছু কিছু টেলিগ্রাম লিগ উদ্ভব হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় টেলিগ্রাম একটা অ্যাপস, সেখানের মধ্যে সবাইকে জড়ো করে এবং শেখ হাসিনা বক্তৃতা দেন। এর বাইরে আমরা দেখেছি তিনি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় কথা বলেছেন, অনেকের সাথে কথা বলেছেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মী যাদের সাথে আমি দেখি, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের সাথে আমি তাদের কার্যক্রম দেখি, তাদের অনেকেই বলেন যে খুব ঘন ঘন শেখ হাসিনা প্রায় প্রতিদিনই অসংখ্য অজস্র নেতাকর্মীর সাথে কথা বলেন, এবং খুব সম্ভবত তার একটা দায় মুক্তি বলে একটা সিরিজ আছে, সপ্তাহে একদিন তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজে কথা বলে থাকেন, যারা 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই পরিবারগুলোর সাথে তিনি কথা বলেন, সেটাও লাইভ টেলিকাস্ট হয়। সুতরাং দেখা যাচ্ছে যে তার অ্যাক্টিভিজম অনেক বেশি। মানে আপনি যদি তারেক রহমানের 18 বছরের সাথে তুলনা করেন, তাহলে তার অ্যাক্টিভিজম অনেক বেশি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যেটা আমি দেখলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরান বলেছেন যে ঝড়ের আগে কোনো তারিখ থাকে না, ঝড়ের আগে একটা পূর্বাভাস থাকে। এই পূর্বাভাসটা বাংলাদেশে আছে। এর যে আছে এর প্রমাণ হচ্ছে যে আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগও না, মানে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে যে, মানে বোঝাই যাচ্ছে যে এরা প্যানেল দিলে বাকিদের 4টি গোল হয়ে যাবে। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো টাইম স্কেল দিয়ে শেখ হাসিনা ফিরবেন না, কিন্তু এটা সবাইকে একটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। মানে সেটাকে আপনি ডিপ স্টেট 1-2 গোয়েন্দা সংস্থা বলেন, ক্ষমতাসীনদের কথা বলেন, সদ্য সাবেক ক্ষমতাসীন যারা আছেন, যারা এখন তওবা করে বলতেছেন যে আমরা কিছুই জানি না, খালি মঙ্গলবারের ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট মিটিং এর কথা জানলাম কিছু। তো আসলে প্রতি মঙ্গলবারে ওইখানে হয়তো একটু অবাক জলপান করা হতো, আমি এর বেশি কিছু বলতে চাই না। 5-7 জন বন্ধু বান্ধব মিলে, মানে ওই উপদেষ্টারা, বাকিরা তো দুধ ভাত, রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে ডিপ স্টেট নির্ধারণ করে দিত, এবং সেটা এখনো তাই হচ্ছে। যার কারণে আপনি দেখবেন রোজার খলিল বা খলিলুর রহমান সাহেব, যিনি পররাষ্ট্র উপদেষ্টার ওইখানে কি একটা ছিলেন থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একই লোক আছেন, বিদেশ থেকে এসেছেন, আমেরিকা থেকে। আরেকজন ছিলেন আলী রিয়াজ, এখন সম্ভবত দেশে নাই, আমি জানি না, তারেক রহমান ওনাকে হয়তো ফেরত এনে কোনো দায়িত্ব দিতে পারেন। রাষ্ট্রটা আসলে ওইভাবেই চলছে, 5ই আগস্টের পর থেকেই চলছে, এখনো ওইভাবেই চলছে। সুতরাং কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন না, তারা এখন বলছেন আমরা কিছু জানি না, তারাও এক ধরনের আশঙ্কা এবং অস্বস্তির মধ্যে আছেন। একই স্টেক হোল্ডারদের মধ্যে যদি আপনি বলেন যে সেনাবাহিনীর একটা বিরাট অংশ জুলাই আগস্টের সময়ের যে অবস্থান তাদের, ইনক্লুডিং সেনাপ্রধান, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি থাকতে পারে। সব অস্বস্তি মিলে এই মুহূর্তে একটা রিফাইন্ড আওয়ামী লীগ চালু করার চেষ্টা হচ্ছে, এবং
সেটা প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগ, কারণ প্রথম আলো সার্টিফিকেশন না দিলে তো আসলে এই দেশে সুশীল শুভ্র সুন্দর রাজনৈতিক দল গঠন সম্ভব হবে না। যখন প্রথম আলো এই রিপোর্টটা করছে, এর মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা খুব অ্যাক্টিভ আছে এবং প্রচণ্ড চাপের মুখে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্থানীয়ভাবে হয়তো বিভিন্ন জেলা শহরে যারা হামলা মামলায় পর্যুদস্ত হয়ে ঘটি বাটি কম্বল সব হারিয়ে হয়তো কেউ কেউ দলবদলের ঘোষণা দিতে পারেন, কিন্তু সেটা 1% হবে না, 0.01% সর্বোচ্চ হতে পারে। সুতরাং এই প্রথম আলোর রিফাইন্ড আওয়ামী লীগের গল্প হিসাবে রয়ে যাবে শেখ হাসিনা 1, বাকি সবাই 0.0000। মানেন না মানেন, বাংলাদেশের রাজনীতি এভাবেই চলবে। আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে পারে, এখানে প্রথম আলো বলেছে বিদেশি বন্ধু বান্ধব কোনো সহায়তা করছে না। আমার মনে হয় না বিদেশি বন্ধু বান্ধবের উপর নির্ভর করে, সেনাবাহিনীর উপর নির্ভর করে, পুলিশ প্রশাসন বা সিভিল সোসাইটির সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে নির্ভর করে আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না। সেই নির্ভরতা আওয়ামী লীগের অতীত ইতিহাসে নাই। আওয়ামী লীগ কখনোই এই শক্তিগুলোর মাধ্যমে ফিরে আসে নাই। আওয়ামী লীগ যেভাবে ফিরে এসেছে সেটা অনেকটাই রাজপথে প্রতিরোধ, সশস্ত্র ধরনের প্রতিরোধ, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক কর্মসূচির মাধ্যমে তারা সবসময়ই এসেছে। সেটা আপনি 69-এর গণঅভ্যুত্থান থেকে যদি ধরি, আমরা এর আগের অংশটুকু না ধরি, 69-এর গণঅভ্যুত্থানের পর থেকে যতবারই আমরা দেখেছি আওয়ামী লীগ ওইভাবে ফিরে এসেছে। আওয়ামী লীগ কবে ফিরে আসবে সেটা এইভাবে তারিখ দিয়ে বলা সম্ভব না, বাট আওয়ামী লীগ ফিরে আসবে এটা নিশ্চিত থাকতে হবে। এবং এটা ফিরে আসলে এই যেভাবে রিপোর্টে বলা হচ্ছে বিদেশিরা হাল ছেড়ে দিয়েছে, এই অমুক ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ এগুলোকে বদার করবে না। তারা ফিরে আসলে আসলে রাজপথের শক্তি দিয়েই তাদেরকে ফিরতে হবে। সেই শক্তি তারা কতদিনের মধ্যে অর্জন করতে পারবেন, কতদিনের মধ্যে রাজপথে ফিরে আসতে পারবেন, এটা দেখার অপেক্ষা। কিন্তু খুব বেশি দেরি হবে বলে আমার মনে হচ্ছে না। কোনো না কোনোভাবে তারা শুরু করবে এবং হয়তো অচিরেই তাদের একটা রাজপথ উপস্থিতি আমরা দেখতে পারবো। সেটা তাদের নিষিদ্ধের ঘোষণাটা মানে তোলা হোক না হোক, প্রত্যাহার করা হোক না হোক, সেটা বোঝা যাবে না। এবং তারা রাজপথে অবস্থান না নেওয়া পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন না। এটা বলে লাভ নাই যে শেখ হাসিনা হুট করে ফিরে আসবেন। একটা পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতির মাধ্যমে একমাত্র শেখ হাসিনা ফিরে আসা সম্ভব। এবং সেই পরিস্থিতি প্রথম আলো রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার লেখা রিপোর্টের মাধ্যমে হবে না, এটা অন্তত নিশ্চিত করে বলা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ কথা বলবো। ডক্টর ইউনূস আমলের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, প্রফেশনাল ডিপ্লোম্যাট জনাব তৌহিদ হোসেন, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন ইউনূস সরকার আমলে 3 বার তিনি পদত্যাগের চেষ্টা করেছেন, তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ডিপ স্টেটের দ্বারা হয়েছে। তিনি আরো এক ধাপ এগিয়ে বলছেন পৃথিবীর অনেক দেশেই অস্বাভাবিক উপায়ে যে সরকার পতন হয় তার সঙ্গে ডিপ স্টেট জড়িত থাকে। তিনি আরো বলেছেন আমেরিকার সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তাকে কিছু জানানো হয়নি, তিনি কিছু জানেন না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেট এই ডিসিশন নিত। মেইনলি তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এবং তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির, তারা এটা করেছে। জনাব তৌহিদ হোসেন তার ইন্টারভিউর একটা পার্টি গিয়ে বলছেন আওয়ামী লীগ শেষ হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি স্পষ্টভাবে বলেছেন তার অ্যাসেসমেন্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে। যদিও তিনি বলেন নাই আগামী নির্বাচনটা কবে হবে, মধ্যবর্তী সময় হবে না বর্তমান সরকারের টেনিউর শেষ হয়ে যাওয়ার পরে হবে। তার এই ইন্টারভিউটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি পরিষ্কারভাবে অবস্থানটা তুলে ধরেছেন। ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসাবে ক্লিনটন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়েছিলেন, জুলাই সন্ত্রাসের যে অন্যতম প্রধান কুশীলব মাহফুজ আলম, তিনি একটা ভিডিও ক্লিপে দেখলাম বলছেন 24-এর ঘটনায় ছাত্ররা 1%ও দায়ী না, 24-এর ঘটনার পাপের জন্য ছাত্ররা 1%ও দায়ী না, ওল্ড গার্ডরা এটা করেছে। সেই ওল্ড গার্ড কারা সেটা তিনি পরিষ্কার করেননি। অর্থাৎ তিনি সন্ত্রাসে জড়িত ছাত্রদের, এবং যেহেতু তিনি তাদের মাস্টার মাইন্ড, তাদেরকে সেভ করার জন্য বলতেছেন যে ওরা দায়ী না, আমি দায়ী না, এরকম ভাবে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন 32 নাম্বার ঠেকাতে রক্ষা করতে না পারা ব্যর্থতা, এবং
আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির তিনি কিছু জানেন না। কিন্তু আমিও সরকারে ছিলাম, সরকারের বৈদেশিক কোনো চুক্তি হলে এই চুক্তির ড্রাফট আইন মন্ত্রণালয়ে যায় এবং সেখান থেকে ভ্যাটিং হয়ে আসে। আইন মন্ত্রণালয়ের অফিসিয়াল চিফ এক্সিকিউটিভ হিসাবে আইনমন্ত্রী অথবা আইন উপদেষ্টা এর দায় এড়াতে পারবেন না, অবশ্যই তারা এটা জানেন। সরকারের পক্ষ অবলম্বন করে, অর্থাৎ ইউনূস সরকারের পক্ষ অবলম্বন করে তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী ব্যক্তিরা এখন কি বলছে সে বিষয়টাকে আমরা একটু মনে করতে চাই। সাংবাদিক আনিস আলমগীর তিনি বলছেন যে ওই জুলাই সন্ত্রাসীদের সমর্থন করাটা প্রচন্ড ভুল ছিল, শেখ হাসিনাই সঠিক ছিলেন। তিনি বলছেন ওটা কোনো অভ্যুত্থান ছিল না, ওটা ছিল সন্ত্রাস। তীব্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী গণমাধ্যমের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল তিনি স্পষ্টভাবে বলছেন যে শেখ হাসিনাকে অনেকে বলতো তিনি জুজুর ভয় দেখান, আমেরিকা দখল করে নেবে, আমেরিকা রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে দেবে, ইত্যাদি ইত্যাদি। আমেরিকা চুক্তি করবে, বেসমেন্ট তৈরি করবে, সেন্ট মার্টিন নিয়ে যাবে, পোর্ট দখল করবে। আমরা মনে করতাম শেখ হাসিনা এগুলো জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়। মাসুদ কামাল কনক্লুশনে বলছেন এখন অবস্থা দৃশ্যে মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক ছিল, অর্থাৎ চৈতন্যোদয় হয়েছে। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বিএনপি ঘরানার সাংবাদিক হিসেবে পরিচিত, বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যক্তি, তিনি বলছেন শেখ হাসিনার বিরোধিতা করেছি, ইউনূসের পক্ষে আর্টিকেল লিখেছি, গণমাধ্যমে প্রতিদিন কথা বলেছি। এখন মনে হচ্ছে আমরা ছাগল, আমরা রাম ছাগল। শেখ হাসিনা একমাত্র সঠিক, সে সঠিক বুঝেছিল। শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন এই বিশ্ব পাটপাট ইউনূসকে। বিএনপি ঘরানার সাংবাদিক মোস্তাফিরোজ একইভাবে তিনি কথা বলছেন। সাংবাদিক মাহবুব কামাল তিনি একইভাবে কথা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করাই ছিল, যারা শেখ হাসিনাকে উচ্ছেদ করে ক্ষমতায় আসছে তাদের মেইন টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই হচ্ছে তাদের অবস্থান। এই অবস্থানের বাইরে গিয়ে তাদের কিছু বলার নেই। যারা সন্ত্রাস করেছিল তারা স্বীকারোক্তি দিয়ে বলছে যে আমরা পুলিশ হত্যা করেছি, মেট্রো রেল আঘাত করেছি, আমরা এলিভেটেড এক্সপ্রেসে আঘাত করেছি, আমরা টেলিভিশন সেন্টার আঘাত করেছি, আমরা প্রতিটি পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, মানুষ হত্যা করেছি। তারা এ কথাও বলছেন আমরা সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে এগুলো করেছি। পরিত্রাণের জন্য কেউ ইনডেমনিটি নিয়েছেন, কেউ বলেন আমরা জড়িত ছিলাম না, কেউ বলেন আমাদের অতীতে ভুল হয়ে গেছে, কেউ বলেন শেখ হাসিনা সঠিক ছিল, বুঝতে পারিনি। এভাবেই আত্মোপলব্ধি তাদের আসছে। ইদানিং আবার দেখলাম সেই জুলাই সন্ত্রাসের এক নাবালক বলছেন যে ভায়োলেন্স করার অভিজ্ঞতা আমাদের আছে, প্রয়োজনে আবার ভায়োলেন্স করব। আরে বেটা, ভায়োলেন্স করার জন্য বিশ্বখ্যাত ভায়োলেন্স করা ব্যক্তিরা ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল টিক্কা খান, তাদের সশস্ত্র বাহিনী সহ ভায়োলেন্স করে দেশের নিরস্ত্র বাঙালির কাছে টিকতে পারে নাই। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতৃত্বে নাকে খত দিয়ে সারেন্ডার করে যেতে হয়েছে। তোরা কিসের ভায়োলেন্স করবি? তোরা প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুতি নে। শেখ হাসিনা দেশে ফিরবে এবং তিনি কোনো প্রতিহিংসা পরায়ণ মানুষ না, কিন্তু সংবিধান লঙ্ঘন করা, অপরাধ করা, খুন করা, নাশকতা করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা, এ জাতীয় যে ফৌজদারি অপরাধ হয়েছে সে অপরাধের তো বিচার অবশ্যই হতে হবে। ভায়োলেন্সের ভয় কেউ দেখাবেন না। জিয়াউর রহমানও বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দেননি, ঠেকাতে পারেননি। সেনা সমর্থিত সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনরা 2007 সালের 7 মে শেখ হাসিনার আগমনকে ঠেকাবার চেষ্টা করেছিল। তারা নোটিফিকেশন দিয়ে কোনো বিমান তাকে বহন করতে পারবে না এমন চেষ্টাও করেছিল, ঠেকাতে পারেনি। 21শে আগস্ট শেখ হাসিনা সহ তার সমস্ত রাজনৈতিক সহকর্মীদের হত্যা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড নিক্ষেপ করে তাকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে, পারেনি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রাশ ফায়ার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। কোটালীপাড়ায় 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, পারেনি। অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে আওয়ামী লীগের জনসাধারণ। আওয়ামী লীগের ডিপ স্টেট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তারা সবাই। যারা অন্যান্য দল করেন, আওয়ামী লীগ করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তারা বলতেন শেখ হাসিনা বারবার মুক্তিযুদ্ধের চেতনা বলে, স্বাধীনতা বিরোধী বলে ক্ষমতায় থাকার জন্য।
শেখ হাসিনাকে উচ্ছেদ করার পর তাদের উপলব্ধি হয়েছে যে আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, লাল সবুজের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব একজনের কাছে নিরাপদ, তিনি শেখ হাসিনা। কাজী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে শুধু আওয়ামী লীগ না, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, এমনকি অন্যান্য রাজনৈতিক দলের সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা ঋত গৌরব পুনরুদ্ধার করব। ক্রমান্বয়ে জুলাই সন্ত্রাসীরা আত্মোপলব্ধি করে, তাদের পৃষ্ঠপোষকরা বুঝতে পেরে স্বীকারোক্তি করছে, অনুশোচনা করছে। শেখ হাসিনা আবার বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার ট্রাকে ফিরিয়ে আনবেন, যেভাবে 21 বছর রাস্তায় থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছিলেন 96 নির্বাচনের মধ্য থেকে, যেভাবে তিনি দাম্ভিকতা চূর্ণ করে দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছিলেন, বিপর্যস্ত পড়ে থাকা অসহায় বিপন্ন বাংলাদেশকে তিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। নিজের টাকায় পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল, প্রতিটা গ্রামে বিদ্যুৎ, প্রতিটা জায়গায় টেকনোলজি পৌঁছে দেওয়া সহ বাংলাদেশের ধনী দরিদ্রের ব্যবধান দূর করে যে অভাবনীয় পরিবর্তন শেখ হাসিনা এনেছিলেন, তাকে ইউনূস অন্তত 100 বছর পিছনে নিয়ে গেছে। শেখ হাসিনার তীব্র সমালোচক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদের কথা বলেই শেষ করব। তিনি বলেছেন, জনগণের কাছে, দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতাম, আসলে শেখ হাসিনা ফেসিস্ট না, সে ন্যাশনালিস্ট, সে পেট্রিয়টিক। তিনি বলছেন, আমি ক্ষমা চাই, আর কোনোদিন শেখ হাসিনাকে ফেসিস্ট বলবো না। আমার ডিকশনারি থেকে ফেসিস্ট শব্দ মুছে দিলাম। ইউনূস বিশ্ববাটপার, ইউনূস দুর্নীতিবাজ, ইউনূস বাংলাদেশ ধ্বংস করেছে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ক্রমান্বয়ে সবার উপলব্ধি হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প একমাত্রই শেখ হাসিনা। ইনশাআল্লাহ সেদিন খুব দূরে নয়, তিনি আবার বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে সকলকে নিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।